ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার প্রকাশিত আংশিক ফলে এগিয়ে আছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় অবস্থানে কট্টরপন্থী সাইদ জালিলি। তবে কেউই এককভাবে জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। ফলে হতে পারে দ্বিতীয় দফার ভোট। এখন পর্যন্ত 1,90,00,000 বেশি ভোট গণনা শেষে দেখা গেছে পেজেশকিয়ান পেয়েছেন 83 লাখের বেশি ভোট, জালিলি পেয়েছেন 72 লাখ ভোট। আর সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের ঝুলিতে পড়েছে 16 লাখ ভোট। ইরানে শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান এগিয়ে আছেন। এরপরেই কট্টরপন্থী সাইদ জালিলির অবস্থান, অর্থাৎ এই দুজনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, কোনো প্রার্থী এখনও এককভাবে জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। সেক্ষেত্রে নির্বাচনে কেউ 50% ভোট না পেলে মাসুদ ও সাইদকে নিয়ে হতে পারে দ্বিতীয় দফার ভোট। এর মধ্য দিয়ে রাইসির উত্তরসূরি নির্বাচনে নতুন আরেক মঞ্চ তৈরি হয়েছে ইরানে। সাইদ জালিলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে সংস্কারপন্থী পেজেশকিয়ানকেই বেশি সমর্থন দিয়েছেন ইরানের মানুষ। নিয়ম অনুযায়ী প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোট হবে। প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসবে সেদিনই হবে দ্বিতীয় দফার ভোট। সেই হিসেবে আগামী 5 জুলাই ইরানে হতে পারে দ্বিতীয় দফার নির্বাচন। এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোট সন্ধ্যা 6টা পর্যন্ত চলার কথা থাকলেও 2 ঘন্টা করে 2 দফায় সময় বাড়িয়ে ভোট চলে রাত 10টা পর্যন্ত। এরপরও নির্বাচন সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি রয়টার্সকে বলেছেন, এবারের নির্বাচনে প্রায় 40% ভোটার উপস্থিতি ছিল। 2021 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 48%। আর গত মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 41%। খামেনির নেতৃত্বে গঠিত কট্টরপন্থী কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 6 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। পরে 2 জন নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করেছেন 4 প্রার্থী। তবে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ইরানের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো রদবদলের সম্ভাবনা নেই, কারণ দেশটির প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ নেতার হাতেই। মাহফুজুর রহমান, 71। দর্শক, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আশিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 বিশ্বযোগে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা সবশেষ ফলাফলে দেখেছি যে মাসুদ পেজেশকিয়ান এগিয়ে আছে। তাহলে তো সহজে অনুমান করা যাচ্ছে যে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। দেশের গণমাধ্যমগুলি আসলে কিভাবে দেখছে বিষয়টি? জি, মানে একটা অংশ তো মাসুদ পেজেশকিয়ানের পক্ষে ভোট দিয়েছে। এটা সবসময় তো সংস্কারপন্থী যারা প্রার্থী থাকেন তাদের পক্ষে একটা পার্সেন্টেজ ভোট সবসময় পড়ে। তবে এইবার যেটা ঘটেছে মূলত সেটা হচ্ছে যে শক্তিশালী দুজন রক্ষণশীল প্রার্থী তারা নির্বাচনে শেষ পর্যন্ত ছিলেন, কেউই আর তাদের প্রার্থিতাকে প্রত্যাহার করেননি, যার ফলে ভোটটা খুব বেশি ভাগাভাগি হয়ে গিয়েছে। যেমন সাইদ জালিলি তিনি অধিক শক্তিশালী প্রার্থী ছিলেন, কিন্তু বাকের কালিবাফ যিনি ছিলেন তিনিও কিন্তু একজন রক্ষণশীল প্রার্থী এবং তিনিও বেশ জনপ্রিয় এবং শক্তিশালী। তিনি বর্তমানে স্পিকারও আছেন। তো সেই কারণে তার পক্ষেও কিন্তু বেশ একটা পার্সেন্টেজ ভোট পড়েছে, যার কারণে ভোটটা ভাগাভাগি হয়ে গিয়েছে। মাঝখানে পেজেশকিয়ান যিনি আছেন তিনি মোটামুটি বলা যায় 2-3 লাখ ভোট এগিয়ে আছেন সাইদ জালিলির কাছ থেকে। এই শেষ পর্যন্ত যেটা অনেকে আশা করছিল, বিপ্লবপন্থী বা রক্ষণশীল পন্থীরা তাদের যারা ভোটার তারা যেটা আশা করছিলেন সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো সাইদ জালিলি কিংবা বাকের কালিবাফ যে কোনো একজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন এবং অপর প্রার্থীকে তিনি সমর্থন দিবেন, যার কারণে সবাই যেন একজন প্রার্থীকে ভোট দিতে পারে, ভোটটা যেন ভাগাভাগি না হয়। তো সেটা তো শেষ পর্যন্ত ঘটেনি, যার কারণেই এই ভোটটা ভাগাভাগি হয়ে গিয়েছে এবং মাঝখান দিয়ে লাভবান হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। আপনি যেমনটি বলছেন, আরেকটি প্রশ্ন রাখতে চাই যে সবসময় বলা হয়ে থাকে যে ইরানের যিনি ক্ষমতায় আসেন না কেন শেষ পর্যন্ত কিন্তু নীতির পরিবর্তন হয় না। যদিও এটি বলা হয়ে থাকে, কিন্তু যদি সাইদ জালিলি নির্বাচিত হন সেক্ষেত্রে কি ধরনের কৌশল নেবেন, আর বিপরীতে যদি মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হন তার কি ধরনের নীতি অবলম্বন করতে পারেন বলে মনে করেন? এমনি যেটা বলেছেন যে ইরানের নীতির পরিবর্তন খুব একটা হয় না, সেটা একদিক দিয়ে ঠিক আছে, কারণ
ইরানের কিছু মানে স্থায়ী নীতি রয়েছে। সেই নীতিটা হচ্ছে বিপ্লবের নীতি, এবং যেটা ইরানের সাংবিধানিকভাবে যেই নীতিগুলোকে সমর্থন করা হয়, সেই নীতি তো আসলে পরিবর্তন করে এটা হয় না। এটা প্রেসিডেন্ট একজন এক্সিকিউটিভ থাকেন, তো এক্সিকিউটিভের তিনি কিভাবে ওই নীতির ভিতর দিয়ে কোন কৌশলে আগাবেন সেটা নিয়ে শুধু মত পার্থক্য দেখা যায় বা থাকে। কিন্তু মূল নীতির কিন্তু পরিবর্তন যেটা, সেটা তো এটা ইসলামী বিপ্লব কিংবা ইরানের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের যে নীতিগুলো রয়েছে সেই নীতির আলোকে সেভাবেই দেশ চলে। তো সাইদ জালিলির যে কৌশল সেটা হচ্ছে তিনি খুব বেশি জাতীয় যে মানে সুযোগগুলো রয়েছে কিংবা সক্ষমতা রয়েছে সেগুলোর উপরই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তিনি বলে থাকেন যে আমরা আমাদের জাতীয় যে মানে ক্যাপাবিলিটিস গুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। অপরপক্ষে মাসুদ পেজেশকিয়ান তিনি পশ্চিমাদের সাথে এক ধরনের একটা চুক্তি, যেটা এর আগে হাসান রুহানী সরকারের সময় দেখা গিয়েছে, যে এক ধরনের চুক্তি কিংবা তাদের সাথে কিছুটা সমঝোতা, এই নীতিতে আগাতে অর্থাৎ চান। কোনো এই কৌশলে সমঝোতা আগাতে চান। করেই শেষ পর্যন্ত পশ্চিমাদের সাথে মিলেমিশে চলার একটি প্রত্যয় দেখা যাচ্ছে মাসুদ পেজেশকিয়ানের ক্ষেত্রে, এবং আমরা দেখেছি এই কারণে তাকে সংস্কারপন্থী যারা আছেন তারা তাকে শেষ পর্যন্ত সমর্থন দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আশিকুর রহমান, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে ইরানের নির্বাচনের ফলাফলের যে বিশ্লেষণ সেটি করলেন। চলে যেতে চাই পরবর্তী খবরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সাথে প্রথম মুখোমুখি বিতর্কে ধরাশায়ী হওয়ার পর দ্বিতীয়বারের মতো বিতর্কে ফেরার পরিকল্পনা করেছেন জো বাইডেন। শুক্রবার সিএনএনের জ্যেষ্ঠ হোয়াইট হাউস সংবাদদাতা কায়লা তাউজের এক উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে জানান, বাইডেন আগামী সেপ্টেম্বর মাসে ট্রাম্পের সাথে আবারও বিতর্কের মঞ্চে ফিরবেন। এদিকে বিতর্কে ভালো করতে না পারার কথা বাইডেন নিজেও স্বীকার করেছেন। তার বয়স হচ্ছে বলেও মনে করেন তিনি, তবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত বাইডেন দেননি। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এরপর বাইডেনের আর নির্বাচনী দৌড়ে থাকা উচিত কিনা তা নিয়ে বিভক্ত দেখা গেছে খোদ ডেমোক্রেটদের মধ্যেই। গাজা ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে গাজা শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এ নিয়ে গাজা এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৭,৭৬৫ জন ফিলিস্তিনি মারা গেলেন। এদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো বলছে গাজার সুজাইয়া এলাকার আশপাশে তাদের সাথে ইসরায়েলি সেনাদের যুদ্ধে অন্তত ৪ জন ইসরায়েলি সেনা নিহত, ৫ জন আহত হয়েছে। এছাড়া জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, গাজা শহরের সুজা এলাকার আশপাশে ইসরায়েলের নতুন স্থল অভিযানে অন্তত ৬০,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং গাজার দক্ষিণাঞ্চলে আল মাওয়াসি এলাকায় ৫,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হতাহত হয়েছে আরও অনেকে। লেবাননে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা জিপকিন এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া খাইয়াম এবং হুলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং উডেইসা এলাকায় একটি সামরিক ঘাঁটিতেও হামলার কথা স্বীকার করেছে তারা। এর আগে জাতিসংঘে ইরানের মিশন ইসরায়েলকে সতর্ক করে বলেছে, উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে যদি ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে তবে এর পরিণাম তাদের ভোগ করতে হবে। লোহিত সাগরে একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেক টেলিভিশন বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সারি আরও বলেন, হুতিরা লোহিত সাগরে একটি জাহাজের পাশাপাশি একটি তেলের ট্যাঙ্কার এবং ভূমধ্যসাগরে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, সেদিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার মার্স্কের মালিকানাধীন জোহানেসবার্গকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গত নভেম্বর থেকে এই অঞ্চলে হুতিদের হামলায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে হুতিরা। বাংলাদেশে অভিবাসীদের নিয়ে এবার সুর পাল্টেছেন তার ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রার্থী লেবার নেতা স্যার কিয়ার স্টারমার। ব্রিটিশ গণমাধ্যম আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশিদের প্রশংসা করেন। স্টারমার বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ অভিবাসীদের মনে আঘাত দেয়া বা কোনো উদ্বেগ সৃষ্টি করতে চাননি তিনি স্বীকার করেন, ব্রিটেনের অর্থনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অনেক অবদান রয়েছে এবং তার দল লেবার পার্টি ক্ষমতায় গেলে বাংলাদেশের সাথে আরও সম্পর্ক উন্নয়নে তিনি জোর দেবেন।
Bangladeshi community here in Britain has made. ব্রিটেনের অর্থনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অবদান রয়েছে। লেবার পার্টি ক্ষমতায় আসলে সেই অনুযায়ী সম্পর্ক গড়ে তোলা হবে। ভবিষ্যতে সেই সম্পর্ক আরও শক্তিশালী করা হবে। My first trip as a Labour MP was to Bangladesh, where I saw. বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে মমতার বক্তব্যের সত্যতা নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে চুক্তির নবায়নের প্রসঙ্গে আলোচনা হয়। ৩০ বছরের চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হচ্ছে। চুক্তি নবায়ন বিবেচনার জন্য দুই দেশের মধ্যে কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীদের বৈঠকের পর এই সংক্রান্ত ঘোষণাও দেওয়া হয়। সম্প্রতি মমতা অভিযোগ করে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেনি। পেরুতে ৭.২ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবার দেশটির মধ্য উপকূলীয় অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, কম্পনটি আটিকুইপা জেলা থেকে ৮.৮ কিলোমিটার দূরে আঘাত হানে। এর শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকাতেও অনুভূত হয়। এমনকি ভূমিকম্পের আঘাত রাজধানী লিমা পর্যন্ত অনুভূত হয়। প্রাথমিকভাবে ইউএসজিএস জানিয়েছিল, এর ফলে পেরুর উপকূল রেখা বরাবর কিছু এলাকায় সুনামি হতে পারে। তবে পরে সংস্থাটি জানায়, ভূমিকম্প থেকে আর সুনামির হুমকি নেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।